আমি আপনার ভেতরের কষ্টটাকে চিনি। আপনি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমের মধ্যে খুকু খুকু বলে ডেকে ওঠেন। ঘন্টার পর ঘন্টা আকাশে তারার দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলেন, খুকু খুকু নাম ধরে ডাকেন। আমি তখনই বুঝতে পারি আপনি আপনার বোনের সঙ্গে কথা বলছেন। বলুন না দীপু বাবু। আজ থাক না। কেন দীপু বাবু? আমি কি এখনো আপনার সেই বন্ধু হয়ে উঠতে পারিনি যার সাথে মনের সমস্ত কষ্ট ভাগ করে নেওয়া যায়, যার সাথে কথা বলে মন হালকা করা যায়? বলুন না দীপু বাবু। এইভাবে আর কতদিন ঘুমড়ে ঘুমড়ে কষ্ট পাবেন? আমি কি পারি না আপনার কষ্টটা ভাগ করে নিতে? আমি কি পারি না আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে? পারেন অপু, আপনি পারেন। আপনি ছাড়া এই কাজ আর কে করতে পারবে বলুন তো? যে কিনা আমার সম্মান, আমার পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য নিজের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়ে দিতে পারে, সেই তো আমার সবচেয়ে ভালো বন্ধু। অপু, আমি তো আপনার সাথেই আমার মনের সমস্ত কষ্ট ভাগ করে নিতে পারি, আর ভবিষ্যতেও আমি আপনার সাথেই আমার সমস্ত কষ্ট ভাগ করে নেব। সারা জীবন ধরে আমি আপনার সাথে সমস্ত গোপন কথা ভাগ করে নিতে চাই অপু। চোখ মুছুন দীপু বাবু, মনের কথা আমায় খুলে বলুন। কেন এই বাড়িতে মেয়েদের সাথে কড়া ব্যবহার করা হয়? কেন তাদেরকে কড়া শাসনে রাখা হয়? এই তো আমাদের মেঘা, ও তো ভয়ে ওর বন্ধুর ব্যাপারে আমাদের বাড়িতে বলতে পারেনি। ও তো ফেসেও যাচ্ছিল, খারাপ মানুষদের সাথে মিশছিল। আর আজ যখন ফেসে গেছে তখন ও বাড়ির মানুষদের ভয়ে নিজের প্রাণটা দিতে গেছিল। কেন বলুন তো দীপু বাবু? আসলে আমাদের কুকুর তো নিজেকে এইভাবেই শেষ করে দিয়েছিল। মা কুকুর মৃত্যুটাকে মেনে নিতে পারেনি, তাই জন্যই বাড়ির মেয়েদেরকে উনি আটকে রাখতে চেয়েছেন। কিন্তু আটকে রাখলে নয়, মেয়েদের মুক্তির আলো দেখালে তবেই তারা ভালো থাকবে। আর এই কথাটা একদিন আন্টিমাকে বুঝতেই হবে। এত বড় কথাটা আপনি কি করে বুঝলেন অপু? আমিও সেটাই চাই, আমার বাবাও সেটাই চায়, কিন্তু মাকে এই কথাটা কে বুঝাবে? মা যে বড় অবুঝ হয়ে গেছে। আমিও চাই যে এবারের মেয়ে বউরা শাসনের বেড়া টপকে ডানা মেলে মুক্ত জীবনে উড়ে বেড়াক, নিজেদের স্বপ্ন পূরণ করুক। আপনিও তাই করুন, আমি সেটাই চাই। অপু, আমি চাই আপনি চাকরি করুন, আপনার স্বপ্ন, আপনার সমস্ত স্বপ্ন আপনি পূরণ করুন। সেসব পরে ভাবা যাবে, কিন্তু তার আগে আপনার এই বাড়ির সবার আন্টিমানের মনে যে ভয় বাসা বেঁধে রয়েছে তাকে সমূলে উৎপাদন করতে হবে। আপনি বলুন দীপু বাবু, আজ আমায় সবটা খুলে বলুন। আমি খুকুর কথা জানতে চাই। খুকু আমাদের 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল। আমাদের 4 ভাইয়ের পর একমাত্র বোন। খুব খুব আদরের ছিল জানেন। আর আমার তো সবচেয়ে বেশি আদরের ছিল। খুকু সব দাদাদের মধ্যে আপনি জানেন আমাকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো। যত চাওয়া, যত আবদার, সবকিছু ওর এই ছোটদা ভাইয়ের কাছে। আমিও ওর সব পূরণ করতাম। তাই নাকি? হ্যাঁ তো, এমনকি ওই কোচিং এ না গিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার পারমিশন, টাকা দুটোই আমিই দিতাম। সত্যি? একদিন না, দিনের পর দিন আমি ওকে এইভাবে অন্যায় পারমিশন দিয়েছিলাম। দাঁড়া,
জানতাম আমি ঠিক ভুলে যাবি জলটা নিতে। এত তাড়াহুড়ো? হ্যাঁ ধর, নে ধর, ঠিক সময় করে জলটা খাবি। হ্যাঁ যা এবার যা। ঠিক আছে, টাটা। তারপরেই তো সেই দিনটা। দেখ, পদ্মা সিনেমা হলে না একটা নতুন সিনেমা এসছে। দেখ, একটা এয়ার হোস্টেসের গল্প, একটা মেয়ের নিজের লড়াইয়ের গল্প। প্লিজ রে, দেখতে দে না। এয়ার হোস্টেসের গল্প? মেয়ের লড়াইয়ের গল্প না? ভালো সিনেমা। লাস্ট টাইম ঠিক আছে, কিন্তু কিন্তু এরপর কোনোদিন কিন্তু তোর কোনো রকম আবদারের জন্য আমি মাকে ম্যানেজ করতে পারবো না বলে দিলাম। লাস্ট টাইম এটা। কি হয়েছে কি মাসিমণি? এই যে বড় খোকা, কোথায় ছিলি রে তোরা? কোথায় ছিলি? তখন থেকে সমানে তোদের দেখে যাচ্ছি, কাল ঘুম ঘুমাচ্ছিলি নাকি? মাসিমণি এভাবে করে কেন বলছেন? বলুন না কি হয়েছে? কি হয়েছে মাসিমণি? ঘুম দিয়ে এখন এসে ন্যাকামি করা হচ্ছে না? তখন থেকে সমানে তোমাদের ডাকছি। আরে না না মাসিমণি, সত্যি গো, আরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম একেবারে। বলি বলো তো, কি হয়েছে কি? এদিকে তোদের মা তো যায় যায় অবস্থা। কি? এখন চমকে ওঠার নাটক করো না তো। হ্যাঁ, দিদির বুকে ব্যথা উঠেছে, জামাই বাবু আর নিজ খোকে ডাক্তার ডাকতে গেছে। কি যে হবে ঠাকুর, আমার খুব টেনশন হচ্ছে। আমি তো চলে এসেছি, কিন্তু ডাক্তারবাবু কলকাতায় গেছেন, তাই বাবা আবার অন্য একজন ডাক্তারের বাড়িতে গেছেন তাকে ডাকতে। আমি চলে এলাম। বলছি, মা এখন আছে কেমন? ভালো না মেজ ঠাকুরপা, মায়ের মনে হয় বুকের ব্যথাটা না আরো বেড়েছে, খুব কষ্ট পাচ্ছেন উনি। আন্টিমান আর ছটফট করবেন না, আমি ওনার জন্য শরবতটা বানিয়ে এনেছি। এটা উনি টকটক করে খেয়ে নিলে একদম ফিট হয়ে যাবেন। তোমার হাতে ওটা কি? কিসের শরবত? এটা এটা হলো গিয়ে বম ব্লাস্ট শরবত। বলছি, এই শরবতটার নাম বম ব্লাস্ট শরবত। নামটা শুনেই তো পেটের ভিতরে কেমন একটা। এই বম ব্লাস্ট শরবতটা খেলেই আন্টিমান সুস্থ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। যাই, আমি বড় মোনাকে গিয়ে খাইয়ে দিয়ে আসি। খবরদার, খবরদার, তুমি এসব ছাই পাশ শরবত নিয়ে একদম আমার দিদি ঘরে যাবে না, খবরদার। আমি আন্টিমানের কাছে যাব আর ওনাকে এটা খাওয়াবো। আপনি সরুন তো। ইয়ার কি করছো না তুমি? ইয়ার কি করছো? আজ আমার দিদির এত শরীর খারাপ হয়েছে, সব তোমার জন্য। আর তাই আমি ওনাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি। আন্টি টু, চুপ, একদম চুপ। তুমি কি ডাক্তার? ডাক্তার তুমি? তুমি এসব ছাই পাশ শরবত খাইয়ে আমার দিদিকে খুন করে দিতে চাও না? না না, দেখুন আন্টি টু, আমি ওনাকে যতই আন্টিমান বলি না কেন, সম্পর্কে তো উনি আমার মা হন। আর নিজের মাকে একজন সন্তান খুন করবে, এসব সে স্বপ্নেও ভাবতে পারে না। তুমি সব পারো, সব পারো তুমি। আজ আমার দিদির এত শরীর খারাপ হয়েছে, আর তুমি সব শরবত টরবত খাইয়ে দিদির হার্টের প্রবলেম, দিদির বুকের ব্যথা সব বাড়িয়ে দিতে চাও তুমি। আরে বাবা, আন্টিমানের কোনো হার্টের প্রবলেম হয়নি। আন্টিমানের কি হয়েছে আমি জানি, ওনার গ্যাস অম্বল হয়েছে। ও, আমার দিদির যে এত শরীর খারাপ, এত বড় হার্টের প্রবলেম, আর তুমি সেটাকে সাধারণ গ্যাস অম্বল বলে চালিয়ে দিতে চাও? আন্টি টু, গ্যাস অম্বলের ব্যথাকে না
কখনো সাধারণ রোগ বলে মনে করবেন না। এটা অনেক সময় অনেকটা কষ্টদায়ক আর ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এটা তো অনেক সময় রোগীকে চিকিৎসা করার সুযোগ পর্যন্ত দেয় না, অনেক বড় বিপদ ঘটিয়ে ফেলতে পারে। চুপ, একদম চুপ, একদম কথা বলবে না তুমি। আজ তোমার জন্য দিদির এত শরীর খারাপ হয়েছে। তোমার জন্য রান্নাঘরে দিদি দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করে গেছে, তাই তো দিদি এতটা অসুস্থ হয়ে গেছে। তুমি আমার দিদির ওপর অত্যাচার করেছো। আর শুধু আজ নয় কিন্তু যেদিন থেকে তুমি এসেছো সেই দিন থেকে তুমি আমার দিদির উপর অত্যাচার করে গেছো। কি আছে ওতে? আরে বাবা তেমন কিছু না, সব ঘরোয়া জিনিস। ওই একটু জোয়ান বাটা, একটু জিরে গুঁড়ো, এই সব কিছু মিশিয়ে এই শরবতটা আমি তৈরি করেছি। এই নিন, শরবতটা খেয়ে একটু পায়চারি করুন দেখি, পেটের ব্যথা বুকের ব্যথা সব কমে যাবে। না, আমি এই জিনিস কিছুতেই আমার দিদিকে খাওয়াতে দেব না, কিছুতেই না। আরে বাবা, কিন্তু এগুলো তো সব ঘরোয়া জিনিস, এগুলো যদি পেটে যায় কোনো ক্ষতি তো নেই শরীরের জন্য। আর অপু তো সব শরীরের জন্য যেগুলো উপকারী সেই সব জিনিসপত্র দিয়ে জিনিসটা বানিয়েছে। মা, আমার মনে হয় তুমি আবার খেয়ে দাও, খাও। না রে দিদি, তুই এটা খাস না, তুই কিছুতেই এটা খাস না। কিন্তু আমি ভালো কথা বলছি, তুই জানিস না মেয়েটা তোকে সহ্য করতে পারে না, দু চোখে দেখতে পারে না। ও তোকে এটা খাইয়ে মেরে ফেলতে চাইছে। মা, আমি বলছিলাম যে তোমার যদি মন না চায় তুমি খেও না। না, খাবো না বললে তো আমি ছেড়ে দেবো না। অপু কবিরাজ খুব কড়া, রোগীর কোনো টাল বাহানার কথাই অপু কবিরাজ শুনবে না, খেতে আপনাকে হবে। আরে এই মেয়ে আমাকে শরবত খাইয়েই ছাড়বে রে, আমাকে স্বর্গে পাঠিয়েই ছাড়বে। দাও ওই শরবত আমি গিলি, কি ওই পটকা ব্লাস্ট শরবত খেয়ে আমি স্বর্গে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করি। দাও। পটকা ব্লাস্ট নয় আন্টিমান, বম ব্লাস্ট। চুপ করো তো, দাও দেখি, দাও। দিদি এটা খাস না। না, আমি খাবোই, দাও তো। ঢক ঢক করে খেতে হবে কিন্তু। না রে দিদি, না। কি হলো দিদি? খাস না বললাম তো, খাস না। আরে এরকম থেমে থেমে খেলে হবে না, ঢক ঢক করে খেতে হবে। খান।
এবার আমি 1 2 3 গুনবো, আর আন্টিমান এমন জোরে একটা ঢেকুর তুলবেন যে পাশের বাড়ির পান খাওয়া ঠাকুমা তার ঘুম ভেঙে যাবে, ভাববে কোথাও বোম টোম ফাটছে হয়তো। 1 2 3। কি বলেছিলাম, মিলল তো এই অপু কবিরাজের কথা? আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। কতক্ষণ আর ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাটাবি বলতো? বস, এখানে একটু বস তো, বস। কি অবলা, কেমন বোধ করছো? কেমন আর থাকবে জামাইবাবু, শরীর তো খারাপ, এত তাড়াতাড়ি শরীর কি ভালো হয়? উফ, যা ধকল গেল দিদির শরীরের উপর, সব ওই মেয়েটার জন্য, ওই অপুর জন্য। ও আমার সুস্থ দিদিকে অসুস্থ করে দিয়েছে। অসুস্থ অসুস্থ কানের কাছে দিবারাত্র বলে বলে তোমার দিদিটাকে তো আরো অসুস্থ করে দেবে দেখছি। এত ভয় দেখাচ্ছ কেন বলো তো? আমি ভয় দেখাচ্ছি না জামাইবাবু, আমি ভয় দেখাচ্ছি না, দিদি সত্যি সত্যি অসুস্থ। দিদি সত্যি অসুস্থ? কি অসুস্থ? একটু অম্বল, একটু বুক জ্বালা, একটু গা বমি, এসব তো হয়েই থাকে, একে বুড়ি মানুষ বলে কথা। কি 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 বললে তুমি আমায়? কি বললে? কি বলবো আমি? আমি কিছু বলিনি। ও আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলেছি কি খুব সাধারণ কথা বলেছি যে মানুষ থাকলেই তার শরীর একটু খারাপ হয়, টুকটাক একটু অসুখ টসুখ হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এইটাই বলছিল। আমি স্পষ্ট শুনেছি, তুমি আমাকে যেটা বলেছো না সেটা আমি স্পষ্ট শুনেছি। আমাকে বুড়ি বলেছো, তুমি বুড়ি বলেছো। আমি বুড়ি না, আমি বুড়ি। আর তুমি কি কচি খোকা? কি হয়েছে মা, আপনি এত রাগ করছেন কেন? কি আর হবে, জামাইবাবু কি সব বুড়ি টুড়ি বলছে দিদিকে, দিদি রাগ হবে না? দিদি আমার রেগে গেছে। আচ্ছা আমার দিদি কি এমন বয়স বলো দেখিনি? দূর জ্যোতিকা, শালিকা আমার কথাও বোঝে না, এত কথার কথা বাবা। এটা কথার কথা হলো জামাইবাবু? সত্যি এটা কিন্তু ঠিক নয় বাবা। যবে থেকে অপু এবাড়ির বউ হয়ে এসেছে, আপনারা সবাই কিন্তু মাকে নানা রকম ভাবে নানা কারণে অপমান করে যাচ্ছেন। তোমার মাথাতে আসেও মেজো বৌমা, সত্যি বাবা। যেমন জ্যোতিকা তেমনি তুমি, বলি হারি, এতে অপমানের কি হলো? অপমানের কি হলো? কি অপমানটা করলাম? আর অপমান কি সে গায়েই বা লাগলো তার? তাছাড়া আমার বউকে আমি বুড়ি বলবো না চুড়ি বলবো সেটা আমি বুঝবো না। তুমি ডাকবে না। আচ্ছা বাবা, ঘাট মানছি, কান মুলছি, নাক মুলছি, সরি, এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে তোমায় বুড়ি বলে, আর বলবো না। তাছাড়া বলা, মুখ যাই বলুক, মন তো অন্য কথা বলে গো। মন তো সবসময় বলে ও গো আমার অষ্টাদশী, না আসলটা একটু বেড়ে গেল, ও গো আমার ষোড়শী। এই এক ঘর বৌমাদের সামনে তুমি আমাকে ছোট করবে, তাই তো? হ্যাঁ, ও বাবা, এ তো মহা জ্বালা হলো দেখতে পাচ্ছি। এতে এগুলোও কাটে পেছলেও কাটে, তো শাকের করাত। এই পেটের জ্বালা, গা বমি, পেট ব্যথা, এগুলো কি সব তোমার মাথায় চড়ে বসেছে পেট থেকে? আবার তুমি বাজে বকছো? ও বাবা, আর আমি পাচ্ছি না,
এবার তো আমার মাথা যন্ত্রণা করছে। বৌমা একটু চা। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। আমি আর থাকবো না এই সংসারে, আমি আর থাকবো না। আমি তীর্থ ভ্রমণে চলে যাব, ওই 4 ধাম ঘুরে তবে আমি এখানে আসবো, থাকবো না আর। নড়বড়ে হাঁটু নিয়ে উনি যাবেন 4 ধাম তীর্থ করতে। আমাকে তুমি আবার এরকম ভাবে বলছো তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমি কিরকম তীর্থ ভ্রমণ করে একা একা ঘুরে চলে আসতে পারি। জুথিকে আমার সঙ্গে নিয়ে যাবা। জুথি, আমার সঙ্গে যাবি তুই। হ্যাঁ হ্যাঁ, না মানে দিদি আমি কেমন জব্দ, আরো ধোঁয়া দাও দিদিকে। বেশ হয়েছে। মা বোধহয় সবাইকে কিছু একটা বলতে চায়। হ্যাঁ, এই অপু গোয়েন্দা তো জানে আন্টিমান কি বলতে চায়। বাবা অন্তর্যামী আমার দিদি কি বলতে চায় সব উনি নাকি জানে, সব জেনে বসে আছে। প্রত্যেকটা বিষয়ের বাড়ানো সব ডাকতে। সত্যি শুধু গুরুত্ব নেওয়ার চেষ্টা করবে এই অপু। না না, আমি সত্যি সত্যি জানি আন্টিমান কি বলতে চায়। কাল রাতের বেলা আন্টিমান আমায় নিজে বলেছে। দীপুর ঘরে আগুন লেগে গেছিল, তখন মা অন্নপূর্ণা আমি তোমার কাছে মানত করেছিলাম ঠাকুর, তোমার কাছে মানত করেছিলাম মা অন্নপূর্ণা। কি বলছে আন্টিমান? মা গো, আমি সেই মানতের পুজো দিতে পারিনি মা। আমি দেব মা, আমি তোমার পুজো দেব মা, আমি মানতের পুজো দেব। মা গো, তুমি আমার সংসারের সকলের মঙ্গল করো ঠাকুর, আমার সংসারের সকলের ভালো করো। কি বলছো কি তুমি? আমি তো তোমাকে কোনো কথা বলিনি। হ্যাঁ আন্টিমান, আপনি ঘুমের ঘোরে বলেছেন, আমি নিজে কানে শুনেছি। তবে আমার তো একটু ভয়ও করছিল, মনে হচ্ছিল খপ করে আমার কানটা না কামড়ে দেন। ও কি বলছে মা, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি বলছো কি এসব? ওর তো যা মুখে আসে তাই বলে, কই তুই জানিস না? মাসিমণি, এই অপু কত বড় ধড়িবাজ মেয়ে তুমি দেখেছো? মা ঘুমের মধ্যে কি বলেছে কে জানে, অপু কিন্তু ঠিক সব শুনেছে। আরে গয়নাগাটি কোথায় রাখিস? ঘুমের ঘুরে আবার বলে টুলে দিসনি তো? শুনতে পাচ্ছি, আমি সব শুনতে পাচ্ছি আন্টি টু। আমার কানে না শব্দভেদী র্যাডার ফিট করা আছে, ফিসফিস করে কথাবার্তা আমার কানে চলে যায়। আর কি জানেন তো, উপরও সব গয়না টয়নার প্রতি লোভ নেই, ওর লোভ তো খাবার দাবারের ওপর। অপু, তুই চুপ করবি দয়া করে? চুপ করালে হবে সেজে বৌমা? তোমার বোনের মুখে কি এত সহজে লাগাম দেয়া যায় নাকি? এই অপু না লাগাম পড়বে আবার কি, ও ঘোড়া নাকি? তবে হ্যাঁ, অপু কিন্তু ঘোড়া চড়তেও জানে। ওই যে জঙ্গলে যখন ডাকাত ধরতে যায় তখন তো ঘোড়া চড়েই যায়। কি বললি তুই? তুই তুই আবার ওসব জায়গায় কবে গেলি? আমাকে তো কই বলিসনি। কেন? স্বপ্নে।
বাপরে বাপ, এই মেয়ে একদম মাথা চিবিয়ে খাচ্ছে, সকলের ওই মাথার ঘিলু খেয়ে নেবে একদম। সকলকে ডাকলাম এখানে একটা কথা বলবো বলে, শান্তিতে যে বলবো সেই সুযোগটা দিচ্ছে আমায়। না মা, তুমি বুঝতে পারছো না, ও যদি তোমাকে কথা বলতেই দেবে তাহলে আর নিজে হামবাড়াইটা করবে কখন? আর তুমি শুনতে পেলে না যে তুমি নাকি যেটা আমাদেরকে বলবে সেটা ও আগে থেকেই জানে? জানি তো, আন্টিওয়ান আমাদের এই বাড়িতে মা অন্নপূর্ণার পুজো করতে চায়, কি তাই না আন্টিওয়ান? কি বলা, চুপ করে গেলে কেন? তার মানে অপুমা যে কথা বলছে সেটাই ঠিক, তাই তো? ব্যাস, তাহলে তার কথাই নেই, লাগিয়ে দাও পুজো, জমিয়ে পুজো হোক। 4-4টে বৌমা আছে, তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করবে। শ্বশুর বাড়িতে সবাইকে একটু ভয় করে আর মান্নি করে চলতে হয় অপু। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি মান্নি করে চলতে পারি, ভয় করে চলতে পারবো না। অপু তো আন্টিওয়ানকেও ভয় পায় না। আন্টিওয়ান আবার কথাটা কি কথা? হ্যাঁ, সকালবেলাও শুনলাম, কি আশ্চর্য, মা ডাকতে পারিস না? আরে আমার তো আন্টিওয়ান ডাকটাই বেশি পছন্দের, কি মিষ্টি বলো তো। আর তাছাড়া উনিও তো আমাকে নাম ধরে ডাকেন না, সারাটাক্ষণ শুধু এই মেয়ে এই মেয়ে এরম বলে ডাকেন। এই জানো তো মা, উনি না আমাকে লুচি আলুর দম বানাতে শিখিয়েছেন। তবে দীপু বাবু বলেন ওনার মায়ের শুধু বাইরেটাই কঠিন, ভেতরটা না। ওনার মনটা নরম, খুব ভালো মনের মানুষ উনি। তাই বুঝি? হ্যাঁ। এত নরম মন যে ছেলের শ্বশুর বাড়ির লোকজনকে শুষে নেন, তাদের মাথায় লোনের বোঝা চাপিয়ে দেন। প্রতি মাসে সেই টাকা শোধ করতে গিয়ে তাদের কাঁধ নুয়ে পড়ে। আমি জানি তুমি কি ভাবছো মা। তুমি ভাবছো এত ভালো মনের মানুষ নিজের ছেলের শ্বশুর বাড়ি থেকে এত এত টাকা পণ কি করে চাইতে পারে। এই সমস্ত কথা এখন এখানে বলিস না, কে কখন কি শুনে ফেলবে, শেষে আবার একটা অশান্তি হবে। চুপ কর চুপ কর, এগুলো নিয়ে তোকে এখন ভাবতে হবে না। না না, একদম ভাবতে হবে না। ভাবনা তো এসেই যায় বাবা। চুপ কর মা, চুপ কর, কে শুনে ফেলবে? বলছি কি, এই পণের বিষয়টা না তুই ভুলে যা মা, ভুলে যা। কি করে ভুলে যাবো বলো তো বাবা? এই পণের ঘটনাটা এখনো আমার মনের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে, সারাটা ক্ষণ শুধু খচখচ করে। জানো তো বাবা, আমি এই আন্টিমান মানুষটাকে অনেকদিন হলো দেখছি তো। ওনার না বাইরেটাই খুব কঠিন, খুব রাশ ভারী, কিন্তু পণ নেওয়ার মতো খারাপ মানসিকতায় মানুষটা নয়, জানো তো। জানো মা, আমার কোনোদিন কিন্তু এরকম মনে হয়নি। তাহলে উনি পণ নিলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। ওনার মনে তা নিয়ে কোনো অনুতাপ অনুশোচনা কিছুই নেই কেন বলো তো? ছাড় ছাড়, ছেড়ে দে মা, এই সমস্ত কথা এখন বলতে হবে না, ছেড়ে দে ছেড়ে দে। না বাবা, ছেড়ে দিলে কি করে হবে? আমাকে আমাকে জানতেই হবে। আন্টিওয়ানের মনের ভেতরটা আমাকে পড়তেই হবে। আর তোর পড়াশোনা? তোর পড়াশোনার কি হবে অপু? তুই কি চাকরির জন্য পড়াশোনা করবি না? তুই কি চাকরিটা করতে চাস না অপু? কিরে অপু, মায়ের কথার উত্তর দে। বল, তুই চাকরি করতে চাস না? চাস না? বাবা, তুমি তুমি আমার চাকরির কথা বলছো? হ্যাঁ, আমি বলছি, তোর বাবা বলছে তোর চাকরির কথা। কারণ আমি যে তোর মতো বিশ্বাস করি রে মা, যে সমাজে প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের স্বাধীনতায় বাঁচা উচিত। হ্যাঁ, আমি বিশ্বাস করি। নারী পুরুষে কোনো তফাৎ নেই রে মা।
মেয়েদের পায়ে শেকল পরিয়ে রাখতে নেই, দম বন্ধ করে দিতে নেই ওদের। ওরাও তো মানুষ, ওরাও সমাজে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। হ্যাঁ, একটা সময় পর্যন্ত আমিও মনের মধ্যে অনেক ভুল ধারণা পোষণ করে এসেছি, কিন্তু আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে মা, এবং সেই পরিবর্তনটা ঘটিয়েছিস কিন্তু তুই। তোর এই যে চাকরি পাওয়ার প্রতি আগ্রহ, তোর পড়াশোনার প্রতি আগ্রহ, এইটা আমাকে বদল ঘটিয়েছে। তুই তোর বাবাকে নিয়ে যে স্বপ্ন দেখতিস, তুই ওই যে ডায়েরির পাতায় লিখতিস, আমি প্রতিদিন পড়ি না পরমা? প্রতিদিন আমি তোর ডায়েরির পাতাগুলো পড়ি রে মা। কিন্তু দেখো পরমা, আমি পাল্টে গেছি, কিন্তু তখন দেখছি আমার মেয়েটাই পাল্টে গেছে, বদলে গেছে। শুধু বদলাইনি, ওর মধ্যে আমূল পরিবর্তন এসছে। তাই তো দেখছি গো, তাই তো দেখছি। তা না হলে যে মেয়েটাকে আমার দেখেছি আমি একটা চাকরি পাওয়ার জন্য সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে, সারাক্ষণ পড়াশুনো পড়াশুনো পড়াশুনো, অথচ তার ঘরে দেখো কই না, কোথাও দেখছি না তো। কই একটা পড়ার বই পত্র কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। আমার বুকের ভেতরটা যে হু হু করছে গো, কিছুতেই মেনে নিতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ পরমা, আমি দায়ী। তাই হয়তো অভিমান করে। না দাদা, তুমি নিজেকে দোষী বলে মনে করছো কেন? এখন আমি যা করছি সেটা নিজের সংসারের কথা ভেবে করছি, নিজের পরিবারের কথা ভেবে করছি। আর দীপু বাবুর মান সম্মান বাঁচানোর জন্য আমি এই বিয়েটা করেছিলাম, জানো তো। আর এটার জন্য কিন্তু আমার মনে কোনো অনুশোচনা, কোনো অনুতাপ কিচ্ছু নেই। আমি খুব ভালো আছি বাবা, বিশ্বাস করো। কিন্তু আমার সুপুটা বোধহয় ভালো নেই।